আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার বুকে। ননদ ললিতা পাশে আরেকটা রান চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতে রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রান খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বলছি আজকে তুমি খাও, সব দিন তো আমিই খাই, আজকে তুমি খাও। শাশুড়ি মা তখন মুখ বাঁকিয়ে বললেন, আরে বৌমা যখন বলছে খাবে না, তাহলে তো জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা, সে ছোটবেলা থেকে তুই আর তোর বোনই তো রান খেয়ে আসছিস, আজকে হঠাৎ তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা সবসময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক, ওরও তো খুব একটা বয়স না, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুর মশাই তখন একটু গলা চড়িয়ে বললেন, আহা তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই আবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার, তাও জোর করে মুখে 2-1 লোকমা তুলে দিয়ে কোনো মতে খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর ধরে। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটেন। আমার বয়স যখন 17 বছর, সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমার পরিবার থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, জুই তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনোদিনও পড়াশোনা ভালো লাগতো না, বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করত। আমার ইচ্ছা ছিল একটাই, একটা সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখবো, সবাইকে ভালোবেসে আপন করে নেব, মন দিয়ে সংসার করতে আমার সব আনন্দ। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর থেকে বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত দাড়ি পাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনা উজাড় করে দেন, আর ছেলের বউয়ের বেলায় 4 আনা সহানুভূতিও যেন তার থেকে আশা করা পাপ। অথচ ওনার নিজের মেয়ে মানে আমার ননদ ললিতা আমার বয়স থেকে প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছে, সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টিপে। তার গায়ের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আশ্রে দেওয়া পর্যন্ত সব শাশুড়ি মা নিজের হাতে করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, ওর কষ্ট দেওয়া যাবে না, এ হলো ওনার যুক্তি। আর আমার বেলা, আমি তো পড়াশোনা করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সব কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা সব একা হাতে করি। তাতেও শাশুড়ি মায়ের মন জোরে না, ভুল ধরায় ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ে রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফুটা ভালোবাসা বা কদর পাচ্ছি না। দস্তুরখানা গুটিয়ে রাতের থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো। সে মৃদু গলায় জিজ্ঞেস করলো, জুই এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো করে আছো কেন? আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে। আম্মা কতটা রাগ করেছেন জানো, কাল সকালে আমাকে কথা শোনাবেন। স্বামী আমার পাশে এসে বসলো, হালকা করে আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবেন? তুমি কি মানুষ নও? ললিতা রান খেতে পারলে তুমি কেন পারবে না? যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারের জন্য রান্না করে, সে কি একটা মুরগির রানের পাওনাদার নয়? আমি নিচু স্বরে বললাম, কিন্তু আম্মা তো ভাববেন আমি তোমাকে ওনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছি। আমার স্বামী বলল, আম্মা যা ভাবার ভাবুক জুই, আমি জানি তুমি পড়াশোনা ছেড়ে কেবল এই সংসারটাকে ভালোবাসতে চেয়েছো, কিন্তু সংসার মানে কেবল খাটুনি নয়, তোমারও তো কিছু অধিকার আছে। আমি যদি স্বামী হয়ে তোমার সেই অধিকারটুকু না দিতে পারি, তবে আমার এই চাকরির কোনো দাম নেই। স্বামীর কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো। এ বাড়িতে শাশুড়ির অবহেলা আর কটু কথা সয়ে বেঁচে থাকার পেছনে কেবল আমার স্বামীর এই ভালোবাসাটুকুই একমাত্র জোর। কিন্তু আমি জানতাম আজকের ঘটনাটা এত সহজে শেষ হবে না। শাশুড়ি মা রাতের এই অপমান কিছুতেই হজম করবেন না। কাল সকালের সূর্যটা আমার জন্য নতুন কোনো অশান্তির বার্তা নিয়ে আসবে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। সকাল 6:30টার মধ্যেই বিছানা ছেড়ে নেমে পড়লাম। রান্নাঘরে গিয়ে হাত মুখ ধুয়ে যখন চায়ের কেটলিটা চুলায় বসালাম, তখন বাড়ির বাকি সবাই ঘুমিয়ে। প্রতিদিনের অভ্যাস মতো আগে চা বানিয়ে থালা বাসনগুলো ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বুকের ভেতর এক ধরনের অজানা ভয় খটখট করছিল। কাল রাতের ঘটনাটা যে শাশুড়ি মা এত সহজে ভুলে যাবেন না, তা আমার খুব ভালো করেই জানা ছিল। 7টা বাজতেই রান্নাঘরের দরজায় ছায়া পড়লো। তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, মুখটা গম্ভীর, চোখের কোণে এক ধরনের অবহেলা। আমি নিচু স্বরে বললাম, আম্মা চা দিচ্ছি, আপনি গিয়ে বসুন। উনি চায়ের কাপের দিকে না তাকিয়ে একদম ঠান্ডা গলায় বললেন, চা পরে খাওয়া যাবে, আগে বলো তো বৌমা, কাল
রাতে আমার ছেলেকে কি কি গিলে খাওয়ালে যে সে নিজের মায়ের সাথে ওইভাবে কথা বলল। আমি ধুক করে উঠা বুকটা চেপে ধরে বললাম, আম্মা বিশ্বাস করুন আমি ওনাকে কিছুই বলি নাই, উনি নিজে থেকেই। শাশুড়ি মা হাত উঁচিয়ে আমাকে থামিয়ে দিয়ে বললেন, আহা থামো, আর ঢং করতে হবে না। আমি তো আর নতুন দুনিয়া দেখছি না, কোনটা নিজের মনের ইচ্ছা আর কোনটা কারো শেখানো বলি তা আমি ভালো করেই চিনি। ছোটবেলা থেকে যে ছেলে মায়ের মুখের উপর একটা কথা বলেনি, সে আজ বইয়ের এক রানের জন্য মায়ের সামনে দাঁড়িয়ে গেল। কত বড় চাল তোমার, তাই না? কথাগুলো শোনার পর আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ার মতো অবস্থা হলো, কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরের দেওয়ালের দিকে তাকিয়ে ভাবলাম, এই বাড়িতে খাটুনির কোনো অভাব নেই, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হলেই সব অপরাধের দায় আমার কাঁধে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে ললিতা ঢুলু ঢুলু চোখে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। শাশুড়ি মায়ের গলার সুর মুহূর্তের মধ্যে বদলে গেল, একেবারে মোমের মতো নরম হয়ে। এত সকালে উঠলি কেন? তোর তো রাতে অনেক দেরি করে পড়াশোনা শেষ হয়েছে, যা ঘরে গিয়ে শুয়ে থাক, আমি চা ঘরে পাঠিয়ে দিচ্ছি। ললিতা একটু হাই তুলে বলল, না মা, মাথাটা একটু ধরেছে, চাটা এখানেই দাও। শাশুড়ি মা তাড়াতাড়ি কাপে চা ঢেলে ললিতার হাতে তুলে দিলেন। তারপর আমার দিকে ঘুরে কঠিন স্বরে বললেন, সবাই তো আর সারাদিন ঘরের আনাচে কানাচে অলস সময় কাটায় না। আমার মেয়েটার মাথার কাজ, ওর শরীরের যত্ন নেওয়া দরকার। আর তোমার তো কাজ বলতে খালি এই হাড়ি পাতিল মাজা, ওইটুকুতেও যদি এত হিংসা হয় তবে তো বিপদ। আমি কোনো কথা বললাম না, নীরবে কাটাকুটির দিকে মনোযোগ দিলাম। প্রতিবাদের ভাষা আমার জানা ছিল, কিন্তু এই সংসারে টিকতে হলে মুখ বুঝে সহ্য করার যে একমাত্র পথ, তা গত 2 বছরে ভালোভাবে শিখে গেছি। 8টার দিকে আমার স্বামী তৈরি হয়ে ঘর থেকে বের হলেন। অফিসে যাওয়ার আগে টেবিলে নাস্তা খেতে বসলে শাশুড়ি মা গিয়ে পাশে বসলেন। খুব দরদ দেখে রুটি আর ডিম এগিয়ে দিয়ে বললেন, আজকে তোকে নাস্তাটা একটু বেশি করে খেতে হবে, কাল রাতে তো ঠিক মতো খাসিনি। বৌমা তো রানটা তোকে দিতে গিয়ে পুরো পরিবেশটাই নষ্ট করে দিল। আমার স্বামী প্লেটে হাত না দিয়ে একবার আমার দিকে তাকালেন। আমি তখন রান্নাঘরের কোণে দাঁড়িয়ে চায়ের বাসন ধুচ্ছিলাম। তিনি স্পষ্ট গলায় বললেন, মা, কাল রাতের কথা নতুন করে তুলছ কেন? জুই তো কাল সারাদিন খেটে রান্না করেছিল, আমি শুধু চেয়েছিলাম ও একটু ভালো মতো খাক, এতে দোষের কি হলো? শাশুড়ি মা একটু আমতা করে বললেন, না মানে আমি তো খারাপ কিছু বলিনি রে বাবা, থাক মা, আর কথা বাড়িও না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তিনি তড়িঘড়ি করে 2 লোকমা খেয়ে উঠে পড়লেন। বাড়ি থেকে বের হওয়ার আগে দরজার পাশে দাঁড়িয়ে তিনি একবার আমার দিকে তাকালেন, নিচু স্বরে বললেন, নিজের যত্ন নিও, কারো কথায় মন খারাপ করো না, আমি তো আছি। কথাটা বলেই তিনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তার কথা শুনে কষ্ট এক নিমিষে হালকা হয়ে গেল। এই বাড়িতে অত্যাচার আর অবহেলার অভাব নেই, কিন্তু এই লোকটার একটুখানি ভালোবাসায় আমার সারাদিনের ক্লান্তি আর অপমান ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আমি জানতাম উনি অফিসে চলে যাওয়ার পর এই ফাঁকা বাড়িতে আমার জন্য আসল পরীক্ষা অপেক্ষা করছে। শাশুড়ি মায়ের সেই রাগী চোখ দুটো এখনো আমার দিকে জমে আছে। স্বামী অফিসে চলে যাওয়ার পর ঘরের ভেতর এক ধরনের অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি মা আর কথা বাড়ালেন না, তবে ওনার চেহারায় যে অসন্তোষ জমেছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সকালের থালা বাসন ধোয়া, বিছানা ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজে লেগে পড়লাম। সকাল 10টা বাজতেই দুপুরের রান্নার তোড়জোড় শুরু করতে হলো। শাশুড়ি মা হেলান দিয়ে বসে সবজি কাটছিলেন। আমি মশলা বাড়তে বাড়তে আর চোখে ওনার দিকে তাকালাম। মুখে শক্ত ভাব ধরে রাখলেও উনি কিন্তু মানুষ হিসেবে একদম পাষাণ নন। এই সংসারে নিজের হাতে সব গুছিয়ে রেখেছেন বহু বছর ধরে। ওনার একমাত্র সমস্যা হলো মেয়ের প্রতি ওনার অন্ধ স্নেহ, আর সেই তুলনায় আমার প্রতি কিছুটা দূরত্ব। নিজের গর্ভের সন্তানের কষ্ট উনি সহ্য করতে পারেন না, কিন্তু অন্যের বাড়ির মেয়েকে এখনো পুরোপুরি নিজের ভাবতে পারেন না। এটাই বোধহয় এই সংসারের আসল হিসাব। দুপুরের রান্নাবান্না শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেল। রুই মাছের ঝোল, লাউ শাক আর ডাল করে চুলা বন্ধ করলাম। টেবিল গুছিয়ে শাশুড়ি মা আর ললিতাকে খেতে ডাকলাম। ললিতা তার ঘর থেকে বের হয়ে সোজা টেবিলে গিয়ে বসলো। তারপর উনি একটা সুতির ঢিলে ঢালা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো ভাবে পেঁচানো। খেতে খেতে শাশুড়ি মা ললিতার প্লেটে মাছের বড় পেটিটা তুলে দিয়ে বললেন, নিয়ে মা, ভালো করে খা, সারাদিন বইয়ের উপর মাথা গুজে থাকিস, শরীরে তো কিছুই নেই। ললিতা মাছের টুকরোটা সরিয়ে দিয়ে বলল, মা, তুমি এত জোর করো কেন বলো তো? আমি কি ছোট বাচ্চা নাকি? ভাবি, তুমি বসছো না কেন? একসাথে খেয়ে নাও। আমি রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম, নিচু স্বরে বললাম, তোমরা খাও, আমি একটু পর খাচ্ছি, কাজ বাকি আছে। শাশুড়ি মা প্লেট থেকে মুখ না তুলেই বললেন, বৌমা পরেই খাবে, তোমার খাওয়া হলে ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও ললিতা। ললিতা আর কথা বাড়ালো না, তবে তার চোখের দৃষ্টিতে আমার জন্য একটা সহানুভূতির ছাপ দেখতে পেলাম। খাওয়া শেষ করে শাশুড়ি মা নিজের ঘরে গিয়ে পানের বাটা নিয়ে বসলেন। আমি থালা বাসন ধুয়ে রান্নাঘর মুছে সাফ করে যখন নিজের ঘরে ঢুকলাম, তখন বেলা 3টা বেজে গেছে। কোমর আর পায়ে এক অদ্ভুত ক্লান্তি নেমে এসেছে। বিছানার কোণে গিয়ে কেবল বসেছি, শরীরটা এলিয়ে দিতেই দরজায় টোকা পড়লো। তাকিয়ে দেখি ললিতা দাঁড়িয়ে আছে, হাতে একটা কাচের বাটিতে কিছুটা কাটা ফল আর তার ড্রেসিং টেবিল থেকে আনা একটা ছোট তেলের বোতল। আমি একটু অবাক হয়ে বললাম, ললিতা, কিছু লাগবে? ললিতা ঘরের ভেতরে ঢুকে দরজাটা আলতো করে টেনে দিল। তারপর বিছানায় আমার পাশে এসে বসে ফলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, ধরো তো, দুপুর থেকে খেটে মরছো, এখনো মুখে কিছু দাওনি জানি, মা তো ওনার মতো কথা বলবে, তুমি কেন নিজের শরীর নষ্ট করছো? আমি ফলের বাটিটার দিকে
দিকে তাকিয়ে এক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইলাম। ললিতা আমার বোনের মতো, বয়স আমাদের প্রায় এক, কিন্তু জীবনের হিসাবটা কত আলাদা। ললিতা পড়াশোনা করছে, স্বপ্ন দেখছে, আর আমি এই সংসারের খুঁটিনাটি সামলাতে সামলাতে নিজের দিন পার করছি। তাও ললিতার মনটা খুব পরিষ্কার। ওনার মায়ের মতো অহংকার বা পরশ্রী কাতরতা ওর মধ্যে এক ফোঁটাও নেই। আমি ফলটা হাতে নিয়ে বললাম, তুমি খেয়েছো? ললিতা বলল, আমি খেয়েছি, তুমি চুপচাপ খাও তো। ললিতা চুলের খোপাটা টেনে খুলে দিল, তারপর তেলের বোতলটা খুলে হাতে খানিকটা তেল নিয়ে আমার মাথায় আলতো করে মাসাজ করতে শুরু করলো। আমি আটকে উঠে বললাম, আরে ললিতা, কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি কেন তেল দিবে? ললিতা আমার কাঁধে চাপ দিয়ে বসিয়ে রেখে বলল, একদম নড়বে না ভাবি, প্রতিদিন দেখি চুলে একটা চিরুনি ঠিক মতো দাও না, মাথার চুলগুলো একদম জট পাকিয়ে যাচ্ছে। আজকে তোমাকে সুন্দর করে আশ্রয় দেব, কোনো কথা শুনবো না। ললিতা খুব যত্ন করে আমার মাথার চুল আশ্রাতে লাগলো। চিরুনির প্রতিটা টানে যেন সারাদিনের মানসিক চাপ আর শারীরিক ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। ললিতা চুল বাঁধতে বাঁধতে নিচু সরে বলল, ভাইয়া তোমাকে খুব ভালোবাসে ভাবি, কাল রাতেও ভাইয়া কিন্তু খারাপ কিছু বলেনি। মায়ের মন তো একটু মেজাজ দেখায়, কিন্তু তুমি মাকে কিছু মনে নিও না, বুঝলে? আমি হালকা হেসে বললাম, না রে, মনে নিলে কি আর এই সংসারে থাকা যায়? আমি বুঝি আম্মা তোমাকে ভালোবাসেন খুব, একটা মা তো তার মেয়েকে ভালোবাসবেই। ললিতা বলল, তা ভালোবাসুক, কিন্তু তোমার উপর সব ভার চাপিয়ে দেওয়া তো ঠিক না। ললিতা চুলে একটা সুন্দর খোপা করে দিল, তারপর তার ঘরের থেকে আনা একটা হালকা কিছু দিয়ে সাজিয়ে দিল। ড্রেসিং টেবিলের আয়নাটা আমার সামনে ধরে বলল, দেখো তো এখন তোমাকে কেমন লাগছে? আয়নায় নিজের চেহারার দিকে তাকালাম। আয়নার প্রতিচ্ছবিটা যেন আমার পরিচিত আমি নই। কতদিন পর নিজেকে এইভাবে একটু গোছানো চেহারায় দেখছি, মুখটা একটু উজ্জ্বল লাগছে। ললিতার এই ছোট ছোট ভালোবাসাগুলো না থাকলে হয়তো এই বাড়িতে টেকা আমার জন্য আরো কঠিন হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে ঘরের খোলা দরজা দিয়ে শাশুড়িমা ভেতরের দিকে তাকালেন। হয়তো ললিতাকে খুঁজতে এসেছিলেন। আমাদের দুজনকে এভাবে একসাথে বসে থাকতে দেখে উনি দরজার কাছে এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। ললিতা আমার চুল গুজে দিচ্ছিল আর আমি হাসছিলাম। শাশুড়ি মায়ের চোখের কোণে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠলো, না সেটা চরম রাগ, না সেটা ভালোবাসা, যেন নিজের মেয়ের এই পরোপকারী ভাবটা দেখে উনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন। আবার একই সাথে ভাবছেন যে ঘরের বউকে এত মাথায় তোলা ঠিক হচ্ছে না। উনি গলাটা সামান্য পরিষ্কার করে গম্ভীর গলায় বললেন, ললিতা, তোর না বিকেলে পড়ার কথা ছিল? এখানে বসে গল্প গুজব করে সময় নষ্ট করছিস কেন? ললিতা আয়নাটা সরিয়ে রেখে বলল, যাচ্ছি মা, ভাবির মাথাটা খুব ধরেছিল, তাই একটু তেল দিয়ে দিচ্ছিলাম। শাশুড়ি মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়েছে, এবার নিজের ঘরে যা। আর বৌমা, বিকেলের নাস্তার জন্য আটা খামির করে রাখো, তোমার স্বামী আর শ্বশুর আসবে কিছুক্ষণের মধ্যে। কথাটা বলেই উনি চলে গেলেন। ললিতা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি চোখ টিপ মেরে নিজের ঘরের দিকে চলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খোপাটা আর একবার ছুঁয়ে দেখলাম। ললিতার এই সামান্য ছোঁয়া আর যত্নটুকু আমার মনে এক অদ্ভুত শক্তি এনে দিল। সাজনা আমার মুখে স্বামী অফিস থেকে ফিরে এলেন। সারাদিনের খাটুনির পর উনার মুখটা একটু ক্লান্ত লাগছিল। ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে উনি সোজা আমার দিকে তাকালেন। আমি ওনার হাতে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলাম। পানিটা খেয়ে গ্লাসটা ফেরত দেওয়ার সময় উনি আমার মুখের দিকে একটু গভীরভাবে তাকালেন। ওনার চোখের কোণে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। নিচু গলায় বললেন, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে জুই, ব্যাপারটা কি? মেজাজ কি একটু ভালো হয়েছে? আমি একটু লাজুক হেসে মাথা নিচু করে বললাম, ললিতা জোর করে চুল আশ্রে সাজিয়ে দিয়েছে। স্বামী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ললিতাও তোমাকে বোঝে। ঠিক তখনই শাশুড়ি মা ঘরে চায়ের কাপ হাতে ঢুকলেন। ছেলেকে দেখে উনার মুখের শক্ত ভাবটা কিছুটা শিথিল হলো। চায়ের কাপটা স্বামীর দিকে এগিয়ে দিয়ে উনি বললেন, নে বাবা, গরম চা খা, সারাদিন তো খাটুনি গেল। আমার স্বামী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা, একটা কথা ভাবছিলাম, ললিতার অনার্স প্রায় প্রথম বর্ষ শেষ হতে চললো, ওর জন্য কিছু দেখবে? শাশুড়ি মা একটু চমকে উঠে সোফায় বসলেন আর বললেন, হঠাৎ ললিতার বিয়ের কথা তুলছিস কেন? ও আগে পড়াশোনাটা শেষ করুক, নিজের পায়ে দাঁড়াক। আমার স্বামী শান্তভাবে বললেন, না মা, বিয়ের কথা বলছি না, বলছিলাম ললিতা তো পড়াশোনা নিয়ে এগোচ্ছে, কিন্তু জুইও তো অল্প বয়সে সংসার সামলাতে এসে সব ছেড়ে দিল। ওর যদি ইচ্ছা থাকে তবে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা প্রাইভেটে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? ললিতা ওকে একটু সাহায্য করতে পারবে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভয়ে ভয়ে শাশুড়ি মায়ের চেহারার দিকে তাকালাম। শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের পিটিসটা সামান্য কেঁপে উঠলো। ওনার মুখটা আবার কঠিন হয়ে এলো। উনি আমার দিকে একটা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সংসারের এত কাজ সামলে আবার পড়াশোনা, এসব শখ মেটাতে গেলে সংসারের হাড়ি চড়বে তো আবার সময় মতো, নাকি তখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে? ঘরের ভেতর আবার সেই জানা টান টান উত্তেজনা ফিরে এলো। স্বামীর এই আন্তরিক প্রস্তাবটা যে শাশুড়ি মায়ের মনোপুত হয়নি তা উনার থমথমে মুখ দেখে বুঝতে পারলাম। আমি দ্রুত নিচু স্বরে বললাম, না না, আমার পড়াশোনা করার কোনো দরকার নেই, আমি এমনিতেই ভালো আছি। কিন্তু আমার স্বামী আমার দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, দরকার আছে কি নেই সেটা পরের কথা জুই, তবে তোমারও এই সংসারের বাইরে একটা পরিচয় থাকা দরকার। শাশুড়ি মা আর কোনো কথা না বলে ঘর থেকে উঠে চলে গেলেন। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।